নাগরিক সংবাদে স্বাগত। আপনাদের সাথে আছি আমি পূজাশ্রী ভদ্র। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। জুলাই জাতীয় সনদ স্বাক্ষর নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সনদ বাস্তবায়নের উপায় নিয়ে রাজনৈতিক মতভিন্নতার কারণে এই অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে জানা গেছে। এ নিয়ে সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে অতি জরুরি বৈঠকে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। এর আগে কমিশনের সদস্যরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন। তবে সনদ বাস্তবায়নের উপায় নিয়ে এখনো ঐকমত্য হয়নি। এ বিষয়ে কমিশন আলাদা সুপারিশ দেওয়ার কথা রয়েছে, কিন্তু সেটা এখনো চূড়ান্ত হয়নি। সনদ বাস্তবায়নে গণভোট করার বিষয়ে একমত হলেও ভোটের দিন ও পদ্ধতি নিয়ে দলগুলোর মতভিন্নতা রয়েছে। এমন অবস্থায় কিছু দল সনদে সই না করার বিষয়ে অনড় থাকায় সংকট সৃষ্টি হয়েছে। আর কোনো বিভাজন চায় না বিএনপি। নানা দাবি তুলে বিভেদ না বাড়াতে দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব। ঠাকুরগাঁওয়ে গণসংযোগ করার সময় মির্জা ফখরুল বলেন, দেশ বাঁচাতে দ্রুত নির্বাচন দরকার। গণভোট পিয়ার নিয়ে আন্দোলনে মানুষ ক্ষতিগ্রস্ত হবে বলেও মত তার। জাকির হোসেনের তথ্যচিত্র নিয়ে রাশেদুল কাদেরের রিপোর্ট। নিজ নির্বাচনী এলাকায় 4 দিনের সফরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দ্বিতীয় দিনে সদর উপজেলায় সুধী সমাবেশ, সনাতন ধর্মাবলম্বী ও মহিলা সমাবেশে অংশ নেন বিএনপি মহাসচিব। ফ্যাসিস্ট সরকারের আমলে নিজের এবং দলীয় নেতাকর্মীদের উপর অত্যাচার নির্যাতনের চিত্র তুলে ধরে বিএনপির এ নেতা বলেন, 15 বছর কেউ ভোট দিতে পারেনি, এখন সে সুযোগ হয়েছে, সেই সুযোগ কাজে লাগাতে হবে। পিআর গণভোট নিয়ে যারা আন্দোলন করছে তাদের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন, দেশের মানুষ নির্বাচন চায়, দয়া করে সবাইকে নির্বাচনটা করতে দেন। দয়া করে দেশটাকে বাঁচান, এখন আর বিভাজন সৃষ্টি করবেন না, এখন আর বিভিন্ন রকম দাবি দাওয়া তুলে যে গণভোট হবে না, হবে নি। জনগণ যাকে ভোট দেবে তিনি নির্বাচিত হবেন। মানসিকতা ঠিক রাখলেই সুন্দর দেশ গঠন সম্ভব বলেও জানান মির্জা ফখরুল। মিছিল করেছে, এরাও মিছিল করেছে, প্রত্যেকের মিছিল বাইর করেছে, পিয়ার চাই, পিয়ার চাই। পিয়ারটা কি আমরা তো বুঝি না। এখন এই জিনিসটা ওনারা খুব জোর দিচ্ছে। আমার তাদের প্রতি অনুরোধ, দয়া করে নির্বাচনটা তাড়াতাড়ি হতে দেন, এই মানুষগুলো বাঁচুক, এই অস্থিরতার মধ্যে যে মানুষ আছে সেই অস্থিরতা কাটুক। বিএনপি ক্ষমতায় গেলে 1 কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করবে বলে জানিয়ে বিএনপির এ নেতা বলেন, তারা ফ্যামিলি কার্ড এবং শিক্ষা খাতে গুরুত্ব দেবেন, সঠিক সিদ্ধান্ত নেবেন। রাশেদুল কাদের, নাগরিক, ঢাকা। ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের ব্যাপারে সরকার বদ্ধপরিকর। দুপুরে সচিবালয়ে এই কথা জানিয়েছেন আইন উপদেষ্টা। তার আশা, সব রাজনৈতিক দল যে নিষ্ঠার সঙ্গে আলোচনায় অংশ নিয়েছে তারই ধারাবাহিকতায় জুলাই সনদে সই হবে। সচিবালয়ে দুপুরে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। মহল থেকে প্রশ্ন করা হয়, কথা বলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে, জানান যখনই কোনো অন্তর্বর্তী সরকার হয় তখনই নির্বাচন নিয়ে এই ধরনের শঙ্কা থাকে। তবে সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন করার ব্যাপারে বদ্ধপরিকর। নির্বাচন নিয়ে আশঙ্কা বা মতভেদ এটা তো আপনারা দেখবেন যখন এই ধরনের অন্তর্বর্তীকালীন সরকার হয় সবসময় কিন্তু এই প্রশ্নটা থাকে, নির্বাচন কি আসলে হবে নাকি, যেহেতু খুব সাংবিধানিকভাবে সুনির্দিষ্ট না দেখে। তবে আমাদের সরকারের পক্ষ থেকে অত্যন্ত দৃঢ়ভাবে বলতে চাই, নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন করার ব্যাপারে আমরা বদ্ধপরিকর। এটা নিয়ে কোনো রকম দ্বিতীয় চিন্তার আমরা কথা প্রসঙ্গে আলোচনা করি না। আইন উপদেষ্টা কথা বলেন জুলাই সনদ নিয়েও রাজনৈতিক দলগুলোর আলোচনার ধারাবাহিকতায় নিষ্ঠার সঙ্গে জুলাই সনদে সই করবেন বলেও আশা প্রকাশ করেন। আর জুলাই চার্টার সব দল সাইন করবে কিনা, আমার কাছে মনে হয় সমস্ত রাজনৈতিক দল ওনারা যেই নিষ্ঠার সাথে এই পুরা প্রক্রিয়ায় আলোচনায় অংশগ্রহণ করেছেন, তারপর আমি তো ঠিক জানি না ওনারা কি করবেন, কিন্তু আমি বিশ্বাস করি ওনারা এই নিষ্ঠার একটা ধারাবাহিকতা হিসাবে জুলাই চার্টারে সাইন করবেন। অন্তর্বর্তী সরকার উপদেষ্টাদের নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রশ্ন তোলাকে গণতান্ত্রিক উত্তরণ বলে উল্লেখ করেন আইন উপদেষ্টা। তিনি বলেন, এমন সমালোচনা শোনার মানসিকতা রাজনৈতিক দলেরও থাকতে হবে। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা। সরকার দমন-পীড়ন চালাচ্ছে। রাজপথেই সমাধান চান শিক্ষকরা। বাড়ি ভাড়া ও ভাতা বৃদ্ধি সহ 3 দফা দাবিতে উত্তাল শাহবাগ মোড়।
প্রতিশ্রুতি নয়, প্রজ্ঞাপন ছাড়া অবস্থান থেকে না ফেরার ঘোষণা তাদের। প্রায় 2.5 ঘন্টা পর শিক্ষকেরা শাহবাগ মোড় ছাড়লে যান চলাচল শুরু হয়। তার আগে কাল যমুনার পথে যাত্রার নতুন কর্মসূচি দিয়েছেন তারা। এদিকে শিক্ষকদের দাবির প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গতকাল মার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করার পর আবার কেন্দ্রীয় শহীদ মিনারে ফেরেন এমপিওভুক্ত শিক্ষকরা। আজ তারা ঘোষণা দিয়েছেন প্রজ্ঞাপন না দেওয়া পর্যন্ত রাজপথেই থাকবেন তারা। দিয়েছেন মার্চ টু যমুনা কর্মসূচি। দুপুর 2টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এসে শাহবাগ ব্লকেড করেন শিক্ষকরা। এতে শাহবাগ মোড়ের চারদিকের যান চলাচল বন্ধ হয়ে যায়। তাদের দাবি 20% বাড়ি ভাড়া, 1,500 টাকা মেডিকেল ভাতা ও কর্মচারীদের জন্য 75% উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত কোনো শিক্ষক শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করবেন না। আমরা 1000 টাকা বাড়ি ভাড়া পাই। এছাড়া আমাদের মেডিকেল ভাতা এবং উৎসব ভাতা এই দুইটা বৃদ্ধির জন্য এই মোট 3টা দাবি নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি। 2025 সালে এসে একজন শিক্ষক সে কিভাবে 1000 টাকা বাড়ি ভাড়া নিয়ে আপনার তার পরিবার পরিজন নিয়ে থাকবে। আমরা আশা করব আমাদের যে বাড়ি ভাড়া এবং আমাদের চিকিৎসা ভাতা আজকে আমরা সেটা এখান থেকে পূরণ করে তারপরে আমরা বাড়ি ফিরব। তার আগ পর্যন্ত আমরা বাড়ি ফিরতে চাইছি না। এদিকে শিক্ষকদের দাবি আদায়ের কর্মসূচিতে পুলিশের বল প্রয়োগের প্রতিবাদে গত সোমবার সকাল থেকে সারা দেশের সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে। ফলে দেশের বিভিন্ন স্থানে স্কুল কলেজে ক্লাস কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। দুটি কর্মসূচি একই সাথে পালন করছি। একটি কর্মসূচি হচ্ছে শাহবাগে এসে ব্লকেডেড কর্মসূচি, আরেকটি আমাদের কর্মসূচি চলমান। গোটা দেশে প্রায় 30,000 শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় 6 লক্ষাধিক শিক্ষক তারা কর্মবিরতি পালন করছেন। আমাদের এই দাবি তো আরো আগে থেকেই ছিল। সরকার আমাদের এর আগে আশ্বাস দিয়েও এখনো পর্যন্ত প্রজ্ঞাপন দেয়নি। গেল রবি ও সোমবার রাতভর রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে খোলা আকাশের নিচে অবস্থান করেন শিক্ষকরা। এছাড়াও সারা দেশের বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা বর্তমানে কর্মবিরতি পালন করে যাচ্ছেন। প্রতিদিন বিদ্যালয়ে উপস্থিত থাকলেও শ্রেণীকক্ষে প্রবেশ করছেন না, পাঠদান কার্যক্রমেও অংশ নিচ্ছেন না। একই সঙ্গে আগামীকাল দাখিল পরীক্ষা সহ সব পরীক্ষা বন্ধ থাকবে। মুনিয়া চৌধুরী, নাগরিক, ঢাকা। শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে চাকসু ও হল সংসদের নির্বাচন। ভোটের ফলাফল গণনায় সময় লাগবে 7 থেকে 8 ঘন্টা। আরও দেরি হলে আগামীকাল ফলাফল দেওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। আরও জানাচ্ছেন দিদারুল ইসলাম। বড় ধরনের কোনো অভিযোগ ছাড়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে চাকসু ও হল সংসদের নির্বাচন। তবে অমোচনীয় কালি কয়েকটি ব্যালট পেপারে স্বাক্ষর না থাকা, ছাত্রদল শিবিরের অভিযোগ ছাড়া তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এটা তো একটা ঈদ রব এরকম বলা যাচ্ছে। দেখেন গতকালকে আমরা সবাই রুমমেটরা মিলে চাকসু মুবারক লিখলাম, মানে এটা একটা সাত রব বিদ্যমান। আমাদেরকে যেসব ইস্তেহারের প্রতিশ্রুতি দিয়েছেন যেন বাস্তবায়ন হয়, আমি তাই আশা করছি। আমরা অনেক বিবেচনার সহিত ভোট দেওয়ার চেষ্টা করব যাতে আমাদের পছন্দময় প্রার্থী জয়ী হতে পারে। ভোটের ফলাফল গণনা করতে 7 থেকে 8 ঘন্টা সময় লাগতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। সে হিসাবে আগামীকাল ফলাফল ঘোষণা করা হতে পারে। বিশ্ববিদ্যালয়ের 5টি অনুষদ ভবনের 15টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট প্রার্থী হয়েছেন 908 জন, যার মধ্যে কেন্দ্রীয় সংসদে 26টি পদে লড়েছেন 415 জন প্রার্থী। অন্যদিকে 14টি হল সংসদে প্রার্থী 473 জন। তাদের মধ্যে ছাত্রদের 9টি হল ও একটি হোস্টেল মিলে 350 জন এবং ছাত্রীদের 5টি হলে 223 জন। নির্বাচনকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে 1,500-এরও বেশি নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন ছিল। দিদারুল ইসলাম, নাগরিক, চট্টগ্রাম। দীর্ঘ 35 বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতিতে ফিরছে গণতান্ত্রিক চর্চা। হতে যাচ্ছে ডাকসু নির্বাচন। বিশ্ববিদ্যালয়ের প্রধান ভবন, টিএসসি ও আবাসিক হলগুলো এখন পোস্টার ব্যানারে ঢাকা। প্রতিটি ভোট কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা। সব ধরনের আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সাখাওয়াত হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুল মনির শুভ।
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোট গ্রহণ হবে আগামীকাল। সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত ক্যাম্পাসের 9টি একাডেমিক ভবনে স্থাপিত 17টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ চলবে। এরপর বিকেল 5টা থেকে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে কেন্দ্রীয়ভাবে ফলাফল গণনা শুরু হবে। 17টি কেন্দ্রের ফলাফল সর্বোচ্চ 17 ঘন্টার মধ্যে দেওয়ার চেষ্টা করা হবে বলে জানিয়েছে রাকসুর নির্বাচন কমিশন। প্রস্তুতির সব শেষ নিয়ে সিনেট ভবনের ব্রিফে কথা জানান প্রধান নির্বাচন কমিশনার। কেন্দ্রে ভোট গ্রহণ শেষ হওয়ার সাথে সাথে সকল কেন্দ্র থেকে আমরা ব্যবহৃত ব্যালট বাক্স যেটি শিলগালা থাকবে সেগুলির বিশেষ নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে আমরা কাজী নজরুল ইসলাম মিলনায়তনে নিয়ে আসবো। সবগুলো কেন্দ্রেই সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। নির্বাচন নিয়ে আমরা আসলে দীর্ঘদিন থেকে আমরা কাজ করতেছি। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন, আমাদের পুলিশ, আমরা বেশ কয়েকবার আমরা নিয়ে বসে আমরা কী ধরনের নিরাপত্তা প্রয়োজন, আমাদের কোথায় কোথায় আমাদের ঝুঁকি আছে সেগুলো আমরা পর্যালোচনা করে আমরা নিরাপত্তা পরিকল্পনা আমরা ইতিমধ্যে প্রণয়ন করেছি। দীর্ঘ বিরতির পর রাকসু নির্বাচনের এই আয়োজন ঘিরে ক্যাম্পাসে এখন সাজ রব। সবারই অপেক্ষা নতুন নেতৃত্বে কারা আসছেন তা দেখার। সিরাজুম মনির শুভ, নাগরিক। আনিসুল হক, সালমান এফ রহমান সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে তদন্ত 8 জানুয়ারির মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। আর চতুর্থ দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন চলে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে। চিফ প্রসিকিউটর বলেন, প্রাপ্ত তথ্য আলামতে পৃথিবীর যে কোনো আদালতে তাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ প্রমাণ সম্ভব। অলিউল রনের রিপোর্টে বিস্তারিত। মানবতা বিরোধী অপরাধের 7 মামলায় প্রায় 3 মাস পর একসঙ্গে 45 আসামিকে আনা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সকাল 10:30টার পর একে একে ট্রাইব্যুনালে তোলা হয় আনিসুল হক, শাহজাহান খান, সালমান এফ রহমান, কামরুল ইসলাম, দীপুমণি ও পলক সহ 16 জনকে। ট্রাইব্যুনালের হাজতখানা এ সময় পরিণত হয় আওয়ামী লীগের একখণ্ড মিলন মেলায়। চিফ প্রসিকিউটর বলেন, আওয়ামী লীগের এই শীর্ষ নেতাদের সবার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রায় শেষের দিকে। যে কোনো সময় তদন্ত প্রতিবেদন দাখিল করবেন প্রসিকিউশন। 2-3 জন করে গ্রুপ করে সবার বিরুদ্ধেই প্রায় তদন্ত রিপোর্ট সমাপ্তির দিকে আছে। খুব সহসাই এদের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট এবং ফরমাল চার্জ দাখিল হবে। এদের বিরুদ্ধেও আনুষ্ঠানিক বিচার শুরু হয়ে যাবে। এদিন শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের আরেক মামলায় চলে চতুর্থ দিনের যুক্তিতর্ক উপস্থাপন। প্রসিকিউশনের যুক্তিতর্ক উপস্থাপন শেষে চিফ প্রসিকিউটর জানান, পৃথিবীর যে কোনো আদালতে আসামিদের বিরুদ্ধে অপরাধ প্রমাণ করার যথেষ্ট তথ্য রয়েছে তাদের হাতে। এই এভিডেন্স দিয়ে আন্তর্জাতিক কোনো আদালত হোক, বিশ্বের যে কোনো দেশের যে কোনো আদালতে তোলা হোক, অকাট্যভাবে এই অপরাধীদের, এই আসামিদের অপরাধ প্রমাণিত হবে। এছাড়াও আশুলিয়ায় লাশ পোড়ানো মামলায় সাক্ষ্য গ্রহণ হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ। অলিউল রনি, নাগরিক, ঢাকা। এক তীব্র কর্কশ শব্দের চাদরে মোড়া ঢাকা। এ শহরে নীরবতা যেন এক বিলাসিতা। প্রতি মুহূর্তে যানবাহনের হর্ন নীরবে কেড়ে নিচ্ছে নগরবাসীর সুস্থতা। শব্দ দূষণের মারাত্মক হুমকির বিরুদ্ধে উত্তরায় একদল শিক্ষার্থী রাস্তায় নেমেছে এক ব্যতিক্রমী নীরব বিপ্লবে। উত্তরা থেকে মাসুদ পারভেজের রিপোর্ট, জানাচ্ছেন ইশাদ জাহান। কর্কশ হর্নের একটানা কান ফাটানো আওয়াজ, এইটাই যেন রাজধানী ঢাকার নিত্যদিনের সাউন্ড ট্র্যাক। এই শহরের বাসিন্দারাই এক অদৃশ্য যুদ্ধের সৈনিক। প্রতিদিন ঘর থেকে 2 অনাকাঙ্ক্ষিত সঙ্গী নিয়ে বের হন নগরবাসী। সীমাহীন যানজট আর ভয়াবহ শব্দ দূষণ। রাস্তায় বের হলেই উচ্চ শব্দের আক্রমণে বিপর্যস্ত নাগরিক জীবন। শব্দ দূষণ যখন জনস্বাস্থ্যে চরম হুমকি সৃষ্টি করেছে, তখন সেই নীরবতা ফিরিয়ে আনার দাবি নিয়ে রাস্তায় নেমেছে একদল স্বপ্নবাজ তরুণ তরুণী। নেক্সট এক্সপোর্ট জোন নামক একটি সামাজিক সংগঠনের উদ্যোগে উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ রোডে দেখা গেল এক মানবিক প্রতিরোধ। বিএনএস সেন্টার থেকে শুরু করে পুরো সড়ক জুড়ে শিক্ষার্থীরা ফেস্টুন হাতে দাঁড়িয়ে। তাদের স্পষ্ট স্লোগান, শব্দ কমান, জীবন বাঁচান। অযথা হর্ন না বাজাতে গাড়ি চালকদের অনুরোধ জানাচ্ছিলেন তারা। বোঝানোর চেষ্টা করছিলেন কেন এই সামান্য সচেতনতাটুকু জীবন বাঁচাতে পারে। আমরা আজকে মূলত আসছি
রাস্তাঘাটে যেহেতু অযথা হর্ন বাজে, তো সেই ক্ষেত্রে যাতে যেভাবে কমানো যায়, যেভাবে রিডিউস করা যায়, যাতে জনজীবন সৌন্দর্যময় এবং সুখের হয়, রাস্তাঘাটে যাতে মানুষ সুন্দরভাবে পথ চলতে পারে, তো সেই প্রত্যাশা নিয়েই আজকে আমাদের প্রথম দিনের কার্যক্রম। বিশেষজ্ঞরা বলছেন শব্দ দূষণ কেবল কানের সমস্যা নয়, সরাসরি আঘাত হানতে পারে জনস্বাস্থ্যের ওপর। এ কথাই বারবার মনে করিয়ে দেন এই শিক্ষার্থীরা। ট্রাফিক উত্তরা পূর্ব জোনের সহকারী পুলিশ কমিশনার বলেন, শব্দ দূষণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দায়িত্বরত ট্রাফিক পুলিশ। তাই এই সমস্যা মোকাবেলায় প্রশাসন সহযোগিতা করতে প্রস্তুত। শব্দ দূষণে আমাদের কি প্রতিক্রিয়া হইতে পারে? শব্দ দূষণে আমাদের বিশেষ করে আমরা যারা পুলিশ আছি, ট্রাফিক পুলিশ, রাস্তায় কাজ করি, তারা অনেকেই আমরা কানে শুনতে সমস্যা হয়, হার্টের সমস্যা হয়। প্রথম প্রতিক্রিয়াটা পড়ে আমাদের উপরে, এবং শব্দ দূষণের ফলে সাধারণ জনগণের উপরে বিরূপ প্রতিক্রিয়া পড়ে। নেক্সট এক্সপোর্ট জোনের এই উদ্যোগ নগরবাসীকে যেন মনে করিয়ে দিচ্ছে সুস্থ শহর গড়ার দায়িত্ব কেবল প্রশাসনের নয়, বরং প্রতিটি নাগরিকের। উত্তরার শিক্ষার্থীদের এই মানবিক আবেদন যেন ঢাকা শহরের প্রতিটি অলিগলিতে পৌঁছায়, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। ইশরাত জাহান, নাগরিক। রাজধানীর মিরপুরের রূপনগরে আগুনের ভয়াবহতায় এখনো স্তব্ধ এলাকাবাসী। আগুন নিভে গেলেও আছে ধোঁয়া, থামেনি স্বজনহারাদের আহাজারি। রূপনগরের এই জায়গাটিতেই মঙ্গলবার দাউ দাউ করে জ্বলেছিল জীবন আর স্বপ্ন। আগুন নেভানোর পর আজও বাতাস ভারী ধোঁয়ায়। প্রিয়জনের ছবি হাতে দাঁড়িয়ে আছেন কেউ কেউ। ফায়ার সার্ভিস জানিয়েছে, পোশাক কারখানা আর রাসায়নিক গুদামের আগুনে এখনো পর্যন্ত 16 জনের মৃত্যু হয়েছে। অনেকে দগ্ধ হয়ে হাসপাতালে, আবার অনেকে এখনো নিখোঁজ। দগ্ধদেহ শনাক্তে চলছে ডিএনএ পরীক্ষা। সকাল থেকে এখনো পর্যন্ত ভবনের ভেতর থেকে বেরোচ্ছে ধোঁয়া। শ্বাসকষ্ট, চোখ জ্বালা আর আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকাবাসী। ধোঁয়ায় ভেসে যাচ্ছে পোড়া কাপড়ের গন্ধ, আর মানুষের আহাজারিতে ভারী হয়ে উঠছে পুরো মহল্লা। আগুন নাই, এমনি ধুমা আছে, আবার আশেপাশে মানুষজনের সমস্যা হইতে আছে, গন্ধ, মেডিসিনের গন্ধ আসতেছে। অনেক মানুষই আছে পরিচিত, কিন্তু কারোরই পাওয়া যায় নাই, কিন্তু লাশও পাওয়া যায় নাই। যে পিনটে গেট তালা মারা ছিল ছাদে, ওরা যাওয়ার চেষ্টা করছিল ছাদের গেট তালা মারা ছিল, ওরা ছাদে যাইতে পারেনি। করুণ পরিস্থিতিতে খবর নিতে আর উৎকণ্ঠা থেকে রাস্তার ধার জুড়ে রয়েছেন অসংখ্য জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাজ করছে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। ফায়ার সার্ভিস বলছে, ভবনে রাসায়নিক পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগছে। এখনও ভেতরে প্রবেশ করা সম্ভব হচ্ছে না। এদিকে স্থানীয়রা বলছেন, এখনও খুঁজে পাওয়া যাচ্ছে না অনেককেই। আগেই সতর্ক করা হলে এত প্রাণহানি হতো না। বস্তার মধ্যে মানুষ ঢুকাইয়া বস্তার মধ্যে বস্তাছে, 3টা বস্তার মধ্যে মানুষ, ওয়াশ জাতীয় কেমিক্যাল আছে, হয়তো ওগুলা মানে ব্লাস্ট হয়ে আর কি এরকম আগুন লাগছে। আমরা 16 জন লাশ শনাক্ত করছে, ঢাকা মেডিকেলে পাঠাইছে। ওখানে আমরা চেক করে দেখছি, ওখানে না ম্যাচ করে নেই। রূপনগরের পোড়া দেয়াল এখনো গরম। আগুনের তাপ বেরিয়ে মানুষ ফিরছে বাস্তবতার আগুনে। কোথায় হবে কর্মসংস্থান, কেমন কাটবে আগামী দিন? মুনিয়া জুথি, নাগরিক, ঢাকা। বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের 3 দফা দাবিতে সারা দেশে টানা তৃতীয় দিনের মতো চলছে কর্মবিরতি। ভোলার 7টি উপজেলার 413টি শিক্ষা প্রতিষ্ঠানে আজও কোনো ক্লাস হয়নি। দিনভর শিক্ষক মিলনায়তনে শিক্ষক শিক্ষিকারা অলস সময় কাটিয়েছেন। শিক্ষকরা জানান, তাদের দাবি যৌক্তিক। কুড়িগ্রামে ঢাকায় আন্দোলনরত শিক্ষক কর্মচারীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রংপুরেও ক্লাস পরীক্ষা বর্জন করে কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা। ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তারা। যেহেতু শিক্ষকের আর্থিক দণ্ডদশা, আমরা মাত্র সরকারের নিকট 20% বাড়ি ভাড়া দাবি করছি। সুতরাং এই বাড়ি ভাড়ার ক্ষেত্রে আমি মনে করি সরকারের কাছে এটা বেশি নয়। বেসরকারি শিক্ষকদের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করছি এবং মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদেরকে বেতন স্কেল অনুযায়ী বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতার ন্যায্য অধিকারের জন্য আমরা আন্দোলন করছি। এখন এই পর্যন্তই। নাগরিকের খবর ও অন্যান্য সব আয়োজন দেখতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট, ইউটিউব ও ফেসবুকে। ধন্যবাদ সবাইকে।